আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে। 22,27,78,142 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানকে। সালমান, আনিসুল ও দীপুমণি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণিকে আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের 50 নেতার পদত্যাগ। গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের 50 জন নেতা দলীয় সব পদবি থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একযোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই পদত্যাগের ঘোষণা দেন। ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতি নির্ধারকদের সভা। ভারতে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না সেই ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির জবাব এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পেয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে। 22,78,78,142 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার দেখানো হল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানকে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। আজ তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক জনসংযোগ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। গত বছরের 23 জানুয়ারি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। মামলায় তার স্ত্রী নুসরাত জাহানকেও আসামি করা হয়। কারাগারে থাকা জিয়াউল আহসানকে গত 21 ডিসেম্বর দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন। আজ সকালে শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়। পরে জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠান আদালত। জিয়াউল আহসানের পক্ষে ওকালতনামা দাখিল করেছেন ব্যারিস্টার আসিফুর রহমান, তবে কোনো জামিনের আবেদন করেননি। এই মামলার অভিযোগে বলা হয়েছে, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 22,78,142 টাকার সম্পদ অর্জন করেন। এছাড়াও গাইডলাইন অফ ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন 2018 ও 2020 সালের এফইপিডি সার্কুলার 6 অনুযায়ী বর্তমান অনুমোদিত সীমা লঙ্ঘন করে নিজের ব্যাংক হিসাবে $55,000 জমা করেন। অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা করে স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতা ও যোগ সাজসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেন। এছাড়া নিজ নামে 8টি সক্রিয় ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন জিয়াউল আহসান। একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হওয়ার সুবাদে এই কাজে নিজের পদ ও অর্পিত ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। উল্লেখ্য, 2024 সালের 5 অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই বছর 15 অগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে আটক করা হয়। পরদিন তাকে নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সেদিন তাকে রিমান্ডে নেওয়া হয়, পরে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে বিভিন্ন মামলাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। সালমান, আনিসুল ও দীপুমণি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণিকে আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।
তাদের ৩ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও ডাক্তার দীপু মনিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া খান। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, এই মামলায় তারা এজাহার নামীয় আসামি ছিলেন। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকায় মিছিলে অংশ নেন মোহাম্মদ দুর্জয় আহমেদ। তিনি রাস্তায় অবস্থান করছিলেন, এই সময় তার মাথায় গুলি লাগে। তার মাথা ও চোখ ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায় তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন। পরে তার ২ চোখ অন্ধ হয়ে যায়। ওই ঘটনায় একই বছরের ২০ নভেম্বর মোহাম্মদ দুর্জয় আহমেদ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সালমান এফ রহমান ও আনিসুল হককে ১৩ আগস্ট রাতে নৌকায় করে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে আটক করে যৌথ বাহিনী। ডাক্তার দীপু মনিকে একই বছরের ১৯ আগস্ট রাজধানীর বাড়িধারা এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ। গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৫০ জন নেতা দলীয় সব পদবি থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একযোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই পদত্যাগের ঘোষণা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে মুকসুদপুর উপজেলা জুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার ৬ জানুয়ারি সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবরাসুর ও বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা পৃথকভাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন। মহারাজপুর ও ভাবরাসুর ইউনিয়ন থেকে পদত্যাগকারীরা হলেন মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল ফকির, ভাবরাসুর ইউনিয়ন থেকে জগদীশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, সদস্য সুরেশ মণ্ডল, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত মণ্ডল, সাধারণ সম্পাদক সুভাষ মণ্ডল, সহসভাপতি দিলীপ কুমার মণ্ডল, স্বপন কুমার বিশ্বাস ও হরণ মণ্ডল, সদস্য গণপ্রতি মণ্ডল ও নিত্য বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন শেখ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশচন্দ্র মণ্ডল সহ মোট ১৭ জন। অন্যদিকে বাঁশবাড়িয়া ইউনিয়ন থেকে পদত্যাগকারীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, কোষাধ্যক্ষ সুকান্ত টিকাদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুশীল কুমার পোদ্দার, সদস্য বিজন ভক্ত, নূর ইসলাম ও নির্মল কুমার ভদ্র, কৃষক লীগের নেতা নির্মল মণ্ডল, এছাড়া ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক হৃদয় কুমার সরকার, সহসভাপতি সমরেন্দ্রনাথ রায় ও গোবিন্দ অধিকারী, যুগ্ম সম্পাদক বিধানচন্দ্র বাড়ই, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ই সহ বিভিন্ন ওয়ার্ডের আরও ২৯ জন নেতা পদত্যাগ করেন। পদত্যাগকারী নেতারা তাদের লিখিত বক্তব্যে বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আওয়ামী লীগের সব ধরনের পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতি নির্ধারকদের সভা। ভারতে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না সেই ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির জবাব এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পেয়েছে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি আইসিসি গুরুত্ব সহকারে দেখছে। আইসিসির এই জবাবের পর কী করণীয় সেই ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবির নীতি নির্ধারকেরা আলাপ আলোচনা করবেন। নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের চাওয়া আইসিসি বিবেচনা করে দেখবে বলে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এখন ভারতে কি খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল, নাকি শ্রীলঙ্কায় লিটন দাস, তানজিদ হাসান তামিমরা খেলবেন, সেই বিষয়ে আজ বিকেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বিষয়টি বিসিবির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। ৩ জানুয়ারি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর মূলত বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতে ম্যাচ খেলা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টা। এই দোলাচলের মধ্যে গতরাতে ভারতীয় সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশ হয়েছিল যে ভারতে খেলতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কাটা হবে। তবে বিসিবি আজ সংবাদ বিজ্ঞপ্তিতে পয়েন্ট কাটার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে। বিশ্বকাপে বাংলাদেশ যেন নির্বিঘ্নে খেলতে পারে সেই ব্যবস্থা করে দিতে আইসিসি দৃঢ়প্রতিজ্ঞ। টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়ানখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের ৪ ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সেক্ষেত্রে বি গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। সবশেষ ২০২৪ সালে টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।